বৃষ্টির দিন মানে ভরপুর খাওয়া দাওয়া, শান্তির ঘুম। খাওয়া দাওয়া বলতে ভাজি পুরি, খিচুড়ি, ছোলা, বাদাম, মুড়ি মাখা ইত্যাদি। আর ঘুম ফুল স্পিডে। বৈদ্যুতিক পাখা চালু করে কাঁথা মুড়ি। পুরাই শান্তিময় জীবন। আর এই শান্তিময় জীবনে বিঘ্নিত ঘটায় প্রাকৃতিক কার্যক্রম। এই বৃষ্টির পানি দেখলে যেন শরীর থেকে পানি বের হওয়ার জন্য ছটফট করে খানিক সময় পর পর। তখন ছুটতে হয় ওয়াশরুম। আজকের দিনটাও বৃষ্টিমুখর। এখনো বাড়িধারা বহমান ধরণীতে। অরুণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধছে। চুলগুলো স্পাইক করে পরিপাটি হয়ে আছে। পরনে ফর্মাল ড্রেস আপ, সাদা শার্টের উপর কালো কোটি, তার উপর ভায়োলেট ব্লেজার। অরুণ টাই লাগিয়ে পরিপাটি চুলগুলোয় হাত চালিয়ে নিজেকে আয়নায় দেখে নেয়। কালো চুলগুলো উকি দিচ্ছে। তাকে কি বেশি বয়স্ক লাগে? চুলে কালার করলে পাকা চুলগুলো দেখা যাবে না, কিন্তু সে কালার করবে কেন? এগুলো কি লুকানোর জিনিস নাকি? বয়স হচ্ছে, চুল পাকবে না? আয়নার থেকে নজর সরিয়ে হেঁটে বিছানায় শুকনো মুখে বসা ছেলের কাছে যায়। কপালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করে চুমু খায়। জ্বর কমতে শুরু করেছে। ভোর বাবার গলা জড়িয়ে ধরল, কাঁধে মুখ গুজে বলে, আপু তুমি রাতে কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য ওয়েট করছিলাম। অরুণ ছেলেকে কোলে তুলে অফিস ব্যাগটা হাতে নিয়ে বের হয়। চিরচেনা গম্ভীর মুখে বলে, একটু কাজ ছিল বাবা, এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। ভোর মাথা তুলে বাবার মুখোমুখি হয়ে গালে হাত রেখে বলে, আব্বু কাল কি হয়েছিল? ওই পচা লোকগুলোকে মারছিলে কেন? অরুণ গাম্ভীর্যতা যেন একটু বেড়ে গেল। ওসব তোমার জানতে হবে না, লোকগুলো ভিলেন ছিল, তাই পানিশড করেছি। ভোর মুখ খুলে আরো কিছু বলবে, অরুণ ছেলের ঠোঁটে চুমু খেয়ে বলে, আর প্রশ্ন না বাবা। ভোর চুপ করে যায়। তার ফোলা ফোলা মুখশ্রী রক্তিম হয়ে আছে কান্না ও জ্বরের ফলে। নাকটা যেন রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায়। চোখ মৃদু লাল ও টলমলে। অরুণ ড্রয়িং রুম কাটিয়ে ডাইনিং প্লেসে যায়। ছেলেকে কোলে নিয়ে একটা চেয়ারে ব্যাগ রেখে অন্য চেয়ার টেনে বসে। সামনে আসমা বেগম আরিয়ান ব্রেকফাস্ট করছে, মিনু পরিবেশন করছে। আদুরি, রুবি, আনিকা এখনো উঠেনি হয়তোবা। বৃষ্টির দিনে তারা ঘুম বিলাসী বনে যায়। সে আসমা বেগম ও আরিয়ানের মুখশ্রী দেখে, কেমন যেন থমথমে। তার কপাল কুঞ্চিত হয়। গত রাতের ব্যাপারে কিছু জেনে গেছে কি? সে কিছু বলবে এর আগে আরিয়ান মুখ খুলে। ভাই ঘটনা কি সত্যি? করুণের কুঞ্চিত কপাল শিথিল হয়। টেবিলে থাকা অরেঞ্জ জুস গ্লাসে ঢেলে ছেলের মুখে দেয়। ভোর একটুখানি খেয়ে মাথা নেড়ে আর খাবে না। অরুণ জোর করে না, বাকিটুকু নিজে শেষ করে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখন প্রশ্ন হলো তোরা ঘটনাটুকু কতটুকু শুনেছিস? আরিয়ান ভাইয়ের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হয়। ভাই বিয়ের ব্যাপারটা কি সত্যি? হুম। আসমা বেগম ও আরিয়ান অবাক হয় না, তারা শিওর ছিল। শুধু এইটুকু বাজিয়ে নিল যে অরুণ স্বীকার করে কিনা তাদের কাছে। ভোর কিছু বোঝে না। দুর্বল গলায় মিনমিন করে নাক টেনে বলে, আব্বু কার বিয়ে? মিনু ততক্ষণে অরুণের প্লেটে খাবার দিয়েছে। ভুনা খিচুড়ির সাথে কষা মাংস ও চাটনি। অরুণ খিচুড়ি হাতে নিয়ে ফু দিয়ে ছেলের মুখের সামনে ধরে। ভোর মুখ কুচকে মাথা নাড়ে, খাবে না। অরুণ নিজের মুখে নিয়ে বলে, আব্বু বড়দের আলোচনায় কান দিতে নেই। ভোর এবার গাল ফুলিয়ে ঘুরে বাবার বুকে মুখ লুকিয়ে চোখ বুজে নেয়। অরুণ বা হাতে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আসমা বেগম সেদিকে চেয়ে বলে, ভোরের জ্বর এখন কেমন? সেরেছে, ওষুধ খেয়ে দিয়েছিলাম। আসমা বেগম অরুণের গাম্ভীর্য ঘেরা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, কাল এত কিছু ঘটে গেল অথচ আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না। আরিয়ান মায়ের কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, মা তুমিও না, আমাদের কেন বলবে? আমরা কি ভাইয়ের আপন কেউ নাকি? সৎ সম্পর্ক আমাদের, আপন সম্পর্কের লোক তো সাথেই ছিল। অরুণ প্লেটে হাত থেমে যায়। ঢোক গিলে মুখের খাবার গলাধকরণ করে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোর সবসময় ছেলে মানুষের কথাবার্তা, এখানে সৎ আপনার কথা উঠছে কেন? পরিস্থিতি তেমন ছিল না, আর আমি নিজেও জানতাম না এমন কিছু করব। যখন ভেবে সিদ্ধান্ত নেয়নি তখন বলার মতো পরিস্থিতি ছিল না। আর রাতে এসেও দেখি সকালে ঘুমিয়ে। সকালে বলতে চেয়েছিলাম, ছেলের জ্বরে ঘেটে ঘ হয়ে গেছে। আসমা বেগম আরিয়ানকে চোখ রাঙায়, ব্রেকফাস্টে মনোযোগ দিয়ে বলে, আমাদের জানানোর পরিস্থিতি ছিল না অথচ মেয়র সাহেব সেথায় পৌঁছে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট আমার ব্যাপারটা তেমন না, মামাকে নিয়ে গেছিলাম দরবার সামলাতে, না সে জানতে এমন কিছু হবে আর নাই বা আমি। আসমা বেগম আর তর্কে গেলেন না। বুঝলাম, তা তাকে আনোনি কেন? বাচ্চাটাকে জানাবে না? গত রাতে ঘটনা সব ভুলে যাও, সব পারিবারিক ও আনুষ্ঠানিকভাবে হবে। তোমরা গিয়ে বালা রিং পরিয়ে একটা ডেট দিয়ে আসো, আর কি কি করবে তোমরা জানো, আমি ওসবই নেই। আরিয়ান চায়ের কাপে চুমুক দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে। অরুণ তার দিকে শান্ত চোখে চায়। ভালো, ওকে খুব আদর করবে ইনশাআল্লাহ। ওকে জানিস না, পরে সারপ্রাইজ দিব। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভাইয়ের দিকে বলে, এই সত্যি করে বলো তো ভাই, আগে থেকে কোনো চক্কর টক্কর ছিল নাকি হঠাৎ করেই? অরুণ তাকে থামিয়ে দিয়ে বলে, আমি অফিস যাচ্ছি, আর যেমনটা ভাবছিস তেমনটা নয়, সবটা অনাকাঙ্ক্ষিত।
অরুণ ছেলেকে চেয়ারে দাঁড় করিয়ে বেসিনে যায়। ভোর টেবিলে মাথা ঠেকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার পেটের হাতি এখনো লাফছে চাচ্চু? আরিয়ান হেসে মাথা নাড়ে, নাচছে না। উঠে এসে ভোরের কপালে হাত রেখে তাপমাত্রা পরখ করে। তোমার জন্য বড় সারপ্রাইজ আছে, জলদি সুস্থ হও তারপর দেব। অন্য সময় হলে ভোর খুশিতে নিচে কুদে আরিয়ানের কোলে উঠে সারপ্রাইজ চাই চাই বলে কানের পোকা বের করে দিত। জ্বরের শরীরে ভোর হেসে বলে, সত্যি? আরিয়ান তাকে কোলে তুলে আদর করে। হ্যাঁ সোনা। ততক্ষণে অরুণ এসে ব্যাগ কাঁধে নিয়ে ছেলেকে আরিয়ানের কাছ থেকে বুকে জড়িয়ে নিল। আরিয়ান ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, রেখে গেলি পারিস, সবাই বাড়িতেই। অসুস্থ ছেলেটাকে নিয়ে অফিসে গিয়ে আরো অসুস্থ বানানো পায় তারা। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বলল, অফিসে যাওয়াটা জরুরি, কিছু ক্লায়েন্টের সাথে মিটিং আছে, আর ফটোশুটের জন্য নিউ লুক লাগবে, তার ইন্টারভিউ। নইলে যেতাম না, আর অসুস্থ ছেলেকে দূরে রেখে একটা কাজও মন দিতে পারবো না। আসছি ছোট মা। বলেই ছেলেকে বুকে জড়িয়ে বেরিয়ে যায়। আরিয়ান আসমা বেগম তার প্রস্থান দেখে। পাতা প্রিয়দের বাড়িতে এসেছে, এখানেই যে তার কৈশোর কেটেছে। এই বাড়ির আঙিনায় হেসে খেলে বড় হয়েছে। এই বাড়ির প্রতিটা আনাচে কানাচে যে তার কৈশোরের স্মৃতি বহন করে। এই বাড়িতে জড়িয়ে আছে কিছু মিষ্টি মুহূর্ত, আবার কিছু তিক্ত অভিজ্ঞতা। এই বাড়ি থেকে ভালোবাসা, অবহেলা, কথার বান অনেক কিছুই পেয়েছে। ছোটবেলায় হাসি মুখে যারা আপন মনে করে বুকে টেনে নিয়েছিল, তারা এই যৌবনের পদার্পণের মুহূর্তে ব্যাগ প্যাক করে নির্বাসিত করেছিল। পাতা বাড়ির সম্মুখ দুয়ারে দাঁড়িয়ে, সাথে লুকমান। পাতা দুয়ারে দাঁড়িয়ে টলমলে চোখে, কেন জানি না তার চোখ ভরে উঠছে। রহিম মিয়ারা 2 ভাই 3 বোন, বাবা বেঁচে নেই তাদের, তবে বৃদ্ধ মা আকলিমা খাতুন বেঁচে আছেন। রহিম মিয়ার ছোট ভাই করিম মিয়া একসাথেই মাকে নিয়ে থাকেন। যৌথ পরিবার যাকে বলে। করিম মিয়াও ভাইয়ের সাথে ধানের ব্যবসা সামলায়, সাথে বাজারে চালের বড় আড়তদার তারা 2 ভাই। করিম মিয়ার স্ত্রী ফাতেমা জোহরা, তাদের ঘরে 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে কাউসার পড়াশোনা শেষ করে ওষুধ কোম্পানিতে কাজ করে, 3 বছর হলো। আর মেয়ে জুবাইদার বিয়ে হয়েছে, সে পাতার থেকে 1 বছরের ছোট। আর সবার ছোট ফরহাদ ক্লাস 6-এ পড়ে প্রিয়র সাথে, তারা পিঠাপিঠি। প্রিয়দের বাড়ি গ্রামে, রঙিন টিনের আধা পাকা বাড়ি। ওরা চাইলে 2তলা 3তলা বিল্ডিংও দিতে পারে। বর্তমানে তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল। চালের আড়ত ও ধানের ব্যবসা থেকে প্রচুর আয় হয়। তাদের বাড়ি পাকা না করার কারণ কিপটেমি নয়, বরং আকলিমা খাতুনের ইচ্ছা। সে বিল্ডিং বা ছাদওয়ালা বাড়ি পছন্দ করে না, তার কাছে দম বন্ধ হয়ে আসে। এই কারণে তিনি মেয়েদের বাড়ি গিয়ে এক রাতও কাটায় না। তবে টিন শেডের এই আধা পাকা বাড়িটাও দেখতে বেশ শৌখিনতায় ভরপুর। পাতা পা বাড়ায়, বাগান বিলাসে আচ্ছাদিত গেটখানি খুলে ভেতরে প্রবেশ করে। কোথা থেকে 2টো হাত তাকে জাপটে ধরে টাইট করে চিল্লিয়ে বলতে থাকে, পাতপু, তোমাকে আমি এত মিস করি। আই লাভ ইউ পাতপু, তুমি আসবে আমায় বলবে না? পাতা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। প্রিয় পাতা বলতে অজ্ঞান, তাকে পাতার সঙ্গ দেওয়া আর কিছুই চায় না। লুকমান এসে প্রিয়র পিঠে টোকা মারে। প্রিয় পাতাকে ছেড়ে পিঠ ডলতে থাকে। লুকমান তার কাঁধে পাতার ব্যাগ দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলে, শুধু পাতাকেই দেখতে পাস তোরা, আমাকে নজরে আসে না? বড় ভাই এসেছে, পায়ে পড়ে সালাম করবে তা না? পাতুপু, এই পাতুপু আবার কেমন ডাক শুনি? পাতু আপু বললেও ভালো শোনা যায় কিছু। শুধু পাতাকেই দেখতে পাস তোরা, আমাকে নজরে আসে না? বড় ভাই এসেছে, পায়ে পড়ে সালাম করবি তা না? পাতুপু, এই পাতুপু আবার কেমন ডাক শুনি? পাতু আপু বললেও ভালো শোনা যায় কিছুটা। আল্লাদি প্রিয় লুকমানের বাহুতে কিল বসিয়ে ভেঙচি কেটে বলে, আমার পাতপুকে আমি যা খুশি ডাকবো, এতে তোমার কিসের সমস্যা লুক ভাই? আর তুমি কেন এসেছো জানো না? বিনা দাওয়াতে মেহমানদের পিঠে ঝাঁটার বাড়ি। পাতা চোখ রাঙায় প্রিয়কে। প্রিয় হিহি করে হেসে ওঠে। লুকমান মুখখানা গম্ভীর বানিয়ে বলে, দাওয়াত খেতে আসিনি, বোনকে রাখতে এসেছি। নয়তো তোদের মতো ফকিন্নিদের বাড়ি আসার মতো মেহমান আমি না। পাতা লুকমানকেও চোখ নাড়ায়। ভাই থামবি? বাচ্চাদের মতো ঝগড়া করছিস। আর প্রিয় সবাই বাড়িতে। প্রিয় লুকমানকে ভেঙিয়ে পাতাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাবা, ছোট বাবা নেই, তাছাড়া সবাই আছে। কাউসার ভাই, ফরহাদ, মা, ছোট মা, বুড়ি। বলতে বলতে ফরহাদ এসে সামনে দাঁড়ায়, চোখ বড় বড় করে চায়। পাতা প্রিয়র হাত ছাড়িয়ে ফরহাদের মাথা চুল এলোমেলো করে দিয়ে গাল টেনে বলে, ভালোই আছি, আর মনে পড়ে তার জন্যই তো এলাম। আমি এলেই তোদের পাতা আপুর কথা মনে পড়ে। ওই একবারও তো দেখতে যাস না, ফোন করারও নাম নেই, খালি মুখেই ফরহাদ ঘোর বিরোধিতা করে। হয়েছে, আর সাফাই গাইতে হবে না। লুকমানকে দেখে ফরহাদ মুচকি হেসে সালাম দিয়ে বলে, ভালো আছেন ভাইয়া? লুকমান হেসে তার পিঠ চাপড়ে দিল। ভালো আছি, তুমি কেমন আছো? বড় হয়ে গেছো দেখছি।
ফরহাদ লজ্জা পেয়ে মাথা চুলকায়। পাতা এখন বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তন্মধ্যেই বাড়ির বাকি সদস্যরা বেরিয়ে আসে। পারুল পাতাকে দেখে বেশ খুশি হয়, এগিয়ে এসে জড়িয়ে ধরে। পাতা নাক টেনে ঘ্রাণ নেয়, মায়ের শরীরে নিজস্ব মামা ঘ্রাণ, যেটা সে ও বাড়িতে সবচেয়ে বেশি স্মরণ করে। কেমন আছিস? মায়ের কথায় পাতার চোখে নোনা জল ভিড় করে। মুচকি হেসে বলে, ভালো আছি মা, তুমি কেমন আছো? পারুল পাতাকে ছেড়ে গালে হাত বুলিয়ে বলে,